আশ্রয় গ্রহণকারী শীর্ষ ফ্যাসিবাদীকে কোন রাজনৈতিক তৎপরতা চালাবার সুযোগ দেওয়া হবে না। আমরা আনন্দিত হয়েছিলাম, আমরা আশা করেছি যে তারা তাদের এই অঙ্গীকার, এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। কিন্তু বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, 5ই আগস্ট, যেটাকে আমরা 26শে জুলাই আন্দোলনকারীরা নাম দিয়েছিলেন, তারা বলেছে 34শে জুলাই, তারা বলেছিলেন, তারা অঙ্গীকার করেছিলেন যে জুলাই মাসের মধ্যেই এই ফ্যাসিবাদের পতন ঘটাবেন এবং যতদিন পতন না ঘটে ততদিন পর্যন্ত এই জুলাই প্রলম্বিত হতে থাকবে। তো 36শে জুলাই ফ্যাসিবাদের পতন এবং পলায়ন সংগঠিত হয়েছিল। ঠিক সেই দিনটিতে ভারতে সেখানকার যে বৈদেশিক সংবাদদাতাদের যে ক্লাব আছে, সমিতি আছে, তারা একটা সভার আয়োজন করেছে। এটা মনে হয় যেন আওয়ামী লীগের জনসভা। সেখানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, তার পুত্র বক্তব্য রাখবেন, আরো অনেকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, তারা আমন্ত্রণ করেছেন। এটা খুবই বড় ধরনের অশনি সংকেত। তারা কদিন আগে বললেন যে এখানে রাজনীতি করবার কোনো সুযোগ ফ্যাসিবাদীদের দেওয়া হবে না। 2-4 দিনের মাথায় তারা সে অঙ্গীকার ভঙ্গ করে আজকে সেই পতিত পলায়নপর ফ্যাসিবাদকে তারা পুনর্বাসিত করবার জন্য তাদের ঔদ্ধত্যপূর্ণ কণ্ঠস্বরকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার যে সুযোগ তারা দিচ্ছেন, আমি এর নিন্দা জানাই। আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতে কদিনের মধ্যে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আমি আজকের এই সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আহ্বান জানাবো, ভারতের কাছ থেকে অঙ্গীকার, পরিপূর্ণ অঙ্গীকার আদায়ের চেষ্টা করবেন। ভারতে যদি শেখ হাসিনাকে এই ধরনের তৎপরতা চালানো থেকে বিরত না করে, তাহলে ভারতের মাটিতে কোনো অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন যোগদান না করেন। আমি আজকের এই অনুষ্ঠান থেকে তার প্রতি এই আহ্বান জানাবো। এই অঙ্গীকার নিতে হবে। একটি প্রতিবেশী রাষ্ট্রে বসে আরেকটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে গোপনে চক্রান্ত চালানো হবে, এটা মেনে নেওয়া যায় না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটা সব প্রতিবেশী সুলভ যে কালচার, যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তার বিরোধিতা করা, তা লঙ্ঘন করা, তা ভঙ্গ করা। এর বিরুদ্ধে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট বক্তব্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আশা করি। আজকে আমি খুব আনন্দিত হয়েছি এই কারণে যে এখানে যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য আন্দোলন করেছেন, লড়াই করেছেন, নির্যাতিত হয়েছেন, কষ্ট সহ্য করেছেন, পঙ্গু হয়েছেন, সেই আন্দোলনকারীদের যে সাংবাদিকদের যে অংশ তারা এখানে উপস্থিত আছেন এবং তাদের মধ্যে, আমাদের মধ্যে যে সহমর্মিতা, যে পরস্পরের প্রতি যে দরদ এবং যে দাবিতে উচ্চকিত হওয়া দেখেছি, এটা আমাকে আশাবাদী করেছে। আমি নিজে রাষ্ট্র, সরকার, রাজনীতির কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করি না, ব্যক্তিগতভাবে করি না, জাতিগতভাবে প্রত্যাশা করি যে রাষ্ট্র, সরকার তারা জাতির জন্য, দেশের জন্য কাজ করবে। ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা নেই। এবং আমি মনে করি কোনো সাংবাদিকেরই রাষ্ট্রের কাছ থেকে ব্যক্তিগত কোনো প্রত্যাশা নাই, নীতিগত প্রত্যাশা আছে যে রাষ্ট্র কতকগুলো পদক্ষেপ নেবে, কতকগুলো নীতি নির্ধারণ করে দেবে, যার ভিত্তিতে সমস্ত ইনজাস্টিসের অবসান ঘটবে এবং যার যা প্রাপ্য সেই প্রাপ্য এবং মর্যাদা তারা পাবে। আজকের এখানকার যিনি প্রধান অতিথি, তিনি সরকারের খুবই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি তার কাছে অনুরোধ করব যে আপনারা এমন নীতি নির্ধারণ করেন, এমন পদক্ষেপ গ্রহণ করেন যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে, যাতে কোনো ধরনের ইনজাস্টিস না থাকে, যাতে যার যা প্রাপ্য সেই প্রাপ্য সুযোগ সুবিধা যেটা দেওয়া দরকার। রাষ্ট্রের মধ্যে তো সকলকে চাকরি দেওয়া সম্ভব না, রাষ্ট্রীয় বিভিন্ন পদ পদবিতে সকলকে বসানো এটাও সম্ভব না। সাংবাদিকরা, আমি মনে করি সাংবাদিকরা সাংবাদিকই থাকতে চান, তারা তাদের পেশাতেই থাকতে চান এবং সাংবাদিকরা যাতে তাদের পেশায় থাকতে পারে তার জন্য এর আগে একটা দাবি উঠেছে, আমি বোধহয় প্রথম তুলেছিলাম, যে এই যে প্রেস ট্রাস্ট,
এটা বন্ধ হয়ে গেছে। এটা বেআইনি ভাবে ট্রাস্ট ভাঙা যায় না। প্রতিহিংসাবশত শেখ হাসিনা প্রেস ট্রাস্ট ভেঙে দিয়েছিলেন। সেই প্রেস ট্রাস্টকে আবার পুনরুজ্জীবিত করা হোক এবং প্রেস ট্রাস্টের অন্তর্ভুক্ত যে 4টি সংবাদপত্র ছিল সেই সংবাদপত্রগুলো প্রকাশ করা হোক এবং সেখানে যাতে আমাদের অনেক বেকার সাংবাদিক যারা আছেন তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পান এবং নতুন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে আমাদের পেশায়, সেই নতুন রিক্রুটমেন্টের যাতে সুযোগ সৃষ্টি হয়। এটা করা গেলেও কিন্তু আমাদের অনেকখানি সমস্যার সমাধান হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা আছে একমাত্র সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেও কিন্তু এখনো অনেকটা বৈষম্য রয়ে গেছে। সেখানে আমাদের লোক সংখ্যা অত্যন্ত কম, সত্যিকারের সাংবাদিক সংখ্যা অনেক কম। তাদেরকে আপনারা সেখানে যাতে আমাদের সাংবাদিকরা কর্মসংস্থানের সুযোগ হয় সেটা আপনারা চেষ্টা করবেন, এই অনুরোধ আমি আজকের সভার প্রধান অতিথির কাছে রাখছি। আরেকটা কথা মাননীয় প্রধান অতিথির কাছে উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে এই যে দলীয় সাংবাদিক, আপনারা নিজেরাও বলেছেন যে দলীয় সাংবাদিক আমরা দেখতে চাই না। আপনাদের এই বক্তব্যকে সাধুবাদ জানাই। দলীয় সাংবাদিক দরকার নাই, নিরপেক্ষ সাংবাদিক দরকার। কিন্তু আপনারা জানেন যে এই দেশে দলীয় এবং দলবাজি সাংবাদিকতা, নিকৃষ্ট দলবাজি সাংবাদিকতা ফ্যাসিবাদকে যেভাবে উৎসাহিত করেছে, ফ্যাসিবাদকে যেভাবে প্রলম্বিত করতে সহায়তা করেছে, তারা কিন্তু আজকে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে গত 16, 17, 18, 20 বছরে। ফলে তাদের প্রতিষ্ঠানগুলো, সাংবাদিকতার প্রতিষ্ঠানগুলো অনেক বেশি সচল, অনেক বেশি হৃষ্টপুষ্ট হয়েছে। আজকে এখানে জাস্টিস আনতে হলে সেই সমস্ত যারা ফ্যাসিবাদের মদত পুষ্ট হয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তাদেরকে না, যে সাংবাদিকতা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে নাই, যাদেরকে মুগ্ধ করে রাখা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, বলশালী হতে পারে, সেখানে কর্মরত সাংবাদিক কর্মচারীরা যাতে সঠিকভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন সেই ব্যবস্থা তারা করবেন। এটা কোনো ডিসক্রিমিনেশন না। যে ডিসক্রিমিনেশন, যে বৈষম্য 16, 17, 18, 20 বছরে হয়েছে, সেই বৈষম্যকে দূর করতে হবে, সেই ক্ষতচিহ্ন মুছে দিতে হবে। মাননীয় প্রধান অতিথি, আপনার মাধ্যমে আমি আমার এই অনুরোধ রাখলাম, আপনি নিশ্চয়ই সরকারের কাছে এই বিষয়টা তুলে ধরবেন যাতে আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে পারে, আমাদের সাংবাদিকরা স্বাবলম্বী হতে পারে। আজকে আমি যে একটু আগে বললাম যে রাষ্ট্র সরকারের কাছে আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নাই, আমার প্রত্যাশা এই কমিউনিটির কাছে, সাংবাদিকদের কাছে, সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। আজকে আমি আনন্দিত যে অনেকেই এখানে আজকে যে সহমর্মিতা এখানে প্রকাশিত হয়েছে তার জন্য আমি আনন্দিত। কিন্তু একটা বেদনার কথা, একটু তিক্ত কথা, সেটা আমি আজকে বলতে চাই। আমি কিন্তু একজন পেশাদার সাংবাদিক, জীবন ধারণের জন্য সাংবাদিকতা ছাড়া, লেখালেখি ছাড়া অন্য কোনো কিছু আজ পর্যন্ত শিখিনি। আমি সবসময় বরাবরই যতদিন সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়েছি, আমি সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলাম, আছি, এবং প্রেস ক্লাবেরও, জাতীয় প্রেস ক্লাবেরও সদস্য ছিলাম। কিন্তু আমার মতো একজন লোক, আমি তো কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না, আমি সবসময় সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে যখন 1.5 শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যখন আমাকে ফেরারি আসামির মতো ঘুরে বেড়াতে হয়েছে, সেই সময় যে প্রত্যাশা আমার ছিল যে সাংবাদিকদের তখনকার নেতৃবৃন্দ যে প্রতিষ্ঠানগুলোর কাছে যে প্রত্যাশা ছিল, অন্ততপক্ষের প্রতিবাদটা তারা করবেন সংঘবদ্ধভাবে। প্রেস ক্লাবের তখন তদানীন্তন নেতৃবৃন্দের কাছে একজন পেশাজীবী হিসেবে প্রত্যাশা আমারও ছিল যে তারা প্রতিবাদটা অন্তত করবেন। আমার উপর যে জুলুম, নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন হয়েছে তার প্রতিবাদটা তারা করেন নাই। আজকে তারা পরবর্তীকালে তারা সংঘবদ্ধ হয়েছে, নেতৃত্বের পরিবর্তনের পরে তারা রাজপথে নেমেছেন। কলমের পাশাপাশি যখন কলম চালাবার কোনো সুযোগ ছিল না, তখন তারা রাজপথে নেমে এসেছিলেন, বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার হয়েছিলেন। এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি কথা বলতে চাই যে ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আমি বলবো, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।
আমাদের সবচেয়ে বড় যেটা, সেটা সাংবাদিকরা করেছেন, সকলে মিলেই আন্দোলন করেছেন। এই আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা সাংবাদিকরা পালন করেছেন, একথা সত্য। কিন্তু এটাও সত্য যে এই আন্দোলন একটি জাতীয় আন্দোলনে উন্নীত হয়েছিল। সাংবাদিকরা তার কম্পোনেন্ট ছিলেন, উল্লেখযোগ্য কম্পোনেন্ট ছিলেন, কিন্তু এটা একটি রাজনৈতিক আন্দোলন। এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো ছিল, এবং এটা 36 দিনের আন্দোলন নয়, এটা 17 বছরের সুদীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে অত্যাচার উৎপীড়ন সহ্য করে নানা ধরনের আগুন জ্বালতে 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 বিভিন্ন যে এই সমস্ত আগুনের স্ফুলিঙ্গ গুলো এক সময় বিস্ফোরিত হয়েছে, দাবানলে পরিণত হয়েছে, কিন্তু কারো অবদানকে, কারো ভূমিকাকে খাটো করবার কোনো, এটা শুধু সাংবাদিকরা পারতেন না, এটা শুধু তরুণরা পারতেন না, এটা কেবল ছাত্ররা পারতেন না, এটা কেবল রাজনৈতিক দলগুলো পারত না, এটা কোনো নারী সংগঠনগুলো পারত না, সাংস্কৃতিক সংগঠনগুলো পারত না, এটা ডানপন্থীরা পারত না, এটা বামপন্থীরা পারত না। সকলে মিলে যখন এক মোহনায় এসে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তখন যে বেগবান স্রোতধারা তৈরি হয়েছে, সেই স্রোতধারায় ফ্যাসিবাদ ভেসে গেছে, তা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, যখন কৃতিত্ব আদায়ের, কৃতিত্ব লাভের যে প্রতিযোগিতা, কৃতিত্ব লাভের যে প্রতিদ্বন্দ্বিতা যখন শুরু হয়, তখন কিন্তু আন্দোলন বিভক্ত হয়, আদর্শ বিভক্ত হয়। সেখান থেকেই কিন্তু এই যে আদর্শবাদীরা ভাগ হয়ে যায়। আজকে আদর্শবাদীদের যে বিভাজন, এই বিভাজন দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং কৃতিত্ব দাবির মাধ্যমে আমরা যেন আন্দোলনকে, আন্দোলন যারা করেছে তাদেরকে বিভক্ত না করি, নিজেরা বিভক্ত না হই, এটা আমার অনুরোধ থাকবে। আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই যে আজকে কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতি নয়, একটা পরিবর্তিত পরিস্থিতি। 17 বছরে দুঃশাসন, ফ্যাসিবাদের কত আমাদেরকে মুছে দিতে হবে, এখানে স্বাভাবিক অবস্থা নেই। সুতরাং কতগুলো বেসিক ফান্ডামেন্টাল ইস্যুতে আগের মতো বিরোধী দল চলবে না। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে কতগুলো জাতীয় ইস্যুতে। সমস্ত বিরোধী দল, সরকারি দল এখানে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের বিরোধী দলের চরিত্র একটা সুস্থ স্বাভাবিক অবস্থায় যেমন থাকে তেমন করা যাবে না, কেন এখনো কিন্তু ফ্যাসিবাদের থাবা, সম্প্রসারণের থাবা চারদিক থেকে বিস্তৃত। সুতরাং ঐক্যবদ্ধ থাকতে হবে। শোভন গণতন্ত্র হচ্ছে শোভন সুন্দর রাজনীতি, মেধার রাজনীতি, মেধার প্রতিযোগিতা, মেধার চর্চা, শোভনীয়তার চর্চা, উন্নত সংস্কৃতির চর্চা, সেটা অনুশীলন করতে হবে। ওই শেখ হাসিনার নিকৃষ্ট ভাষা, শেখ হাসিনার যে সে জঘন্য কালচার, এটার থেকে আমাদেরকে বেরিয়ে এসে শোভন সুন্দর ভালোবাসার রাজনীতি, সহযোগিতা, সহমর্মিতার রাজনীতি, বিরোধিতা থাকবে সেটা শোভনীয়তার মধ্যে, সেটা আপনারা ফিরিয়ে আনবেন সকলে মিলে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটি অনেকেই উপস্থিত আছেন। তাদের বক্তব্য দেওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছেন, আমি তাদের সুযোগ দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমাদের ফ্যাসিবাদ বিরোধী নিউজ পরিবেশন করার দায়ে আমাদের নির্বাহী কমিটির একজন সদস্য